অনলাইন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবুজ বরণ বিশ্বাস, সহকারী শিক্ষক, নজরুল শিক্ষালয়, মগবাজার, ঢাকা। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে চলে এসেছে। আমি আজ হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার চেষ্টা করবে। তো আমি শুরুতেই তোমাদের কয়েকটা ছবি দেখাই। ছবি দেখে বুঝতে পারো কিনা দেখো যে আমি আজ কোন বিষয়টা নিয়ে পড়াতে চাচ্ছি। আমরা দেখছি কিছু টাকা পয়সা হাতে, হাত ও টাকা, এবং আরেক পাশে দেখছি হিসাব। এরপরে আমরা দেখছি একটি তাক বা সেলফ। তোমরা বুঝতে পারছো আমাদের হিসাব বিজ্ঞানের এমন একটি বিষয় আছে যেখানে আমরা আলাদা আলাদা করে হিসাবগুলো সাজিয়ে লিখি। সেই জন্য মনে করো যে তাক এই কারণে ব্যবহার করা হচ্ছে যে আমরা যখন কোনো দ্রব্য বাজার থেকে ক্রয় করে আনি তখন আমরা সেটাকে আলাদা আলাদা তাকে সারিবদ্ধ করে রাখি। আমাদের হিসাব বিজ্ঞানেও এমন অধ্যায় আছে যে অধ্যায়ে আমাদের হিসাবগুলো সারিবদ্ধ করে সাজাতে হয়, যেমন নগদান হিসাব, বিক্রয় হিসাব, ক্রয় হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, সম্পদ হিসাব, দায় হিসাব ইত্যাদি হিসাবগুলো আমরা সারিবদ্ধভাবে সাজাই। তাহলে দেখি আমরা আজ কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। আমরা আজ খতিয়ান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে খতিয়ানটা নিয়ে চেষ্টা করবে। যারা নতুন, খুব নতুন, তাদের জন্যই আজ আমাদের এই খতিয়ানের প্রথম ক্লাস। আমি আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো এই পাঠ শেষে আমরা কি শিখব? খতিয়ানের ধারণা ব্যাখ্যা করতে পারব, খতিয়ানের শ্রেণী বিভাগ করতে পারবো, খতিয়ানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। খতিয়ান কাকে বলে, খতিয়ান আসলে কি, সেটা নিয়ে একটু আলোচনা করি। খতিয়ান বা লেজার শব্দটি ইংরেজি লেজ শব্দ থেকে উৎপন্ন। লেজ শব্দের অর্থ হলো তাক বা সেলফ। একটি তাক বা সেলফে যেমন গৃহস্থলী জিনিসপত্র সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়, তেমনি খতিয়ানে ব্যবসায়ের লেনদেনগুলো সংক্ষিপ্তভাবে এবং শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করে রাখা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলে। আমরা আসি এখন খতিয়ানের প্রকারভেদ। খতিয়ান, মূল খতিয়ান দুই প্রকার, যেমন দেনাদার ও পাওনাদার। আর এরপরে আসছে আমাদের সহকারী খতিয়ান। এখন আসছে খতিয়ানের বৈশিষ্ট্য। খতিয়ানের বৈশিষ্ট্য কি? প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। খতিয়ানে সংরক্ষিত হিসাব প্রস্তুত টি বা চলমান জের ছক অনুসরণ করা হয়। প্রতিটি হিসাবের পৃথক জের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বই স্বরূপ কাজ করে। খতিয়ানের লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা সময় উল্লেখ করা হয়। খতিয়ান হতে প্রাপ্ত উদ্বৃত্ত সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেয়ামিল প্রস্তুত করা হয়। এখন প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব আমরা দেখি খতিয়ানের মাধ্যমে, যেমন সম্পদ হিসাব। সম্পদ হিসাবের মধ্যে আছে কি? নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, অগ্রিম খরচ হিসাব। তারপরে আছে দায়। দায়ের মধ্যে আছে পাওনাদার হিসাব, ঋণ হিসাব,
বকেয়া খরচ হিসাব ইত্যাদি। এরপরে আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মূলধন হিসাব, উত্তোলন হিসাব। তারপরে দেখছি আয়, বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, কমিশন প্রাপ্তি হিসাব ইত্যাদি। ব্যয়, ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, অবসর হিসাব, বিজ্ঞাপন হিসাব ইত্যাদি। এখন দেখা যাচ্ছে যে সম্পদ, আমাদের এখন মূলত এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় এইগুলোকে সহজে মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন যদি বলা হয় সম্পদ, সম্পদ মানে যত নগদ অর্থ আছে সেটা তো আছেই, তাছাড়া আসবাবপত্র, দালান কোঠা, তারপরও আছে দেনাদার এবং অগ্রিম যত খরচ করা হয় সবই আমাদের সম্পদের আওতাভুক্ত। এরপর আসি দায়। দায় কি? সাধারণত যে পাওনাদার হিসাব, কারোর কাছ থেকে যদি বাকিতে পণ্য ক্রয় করে থাকে তাহলে তখন দায়ের উৎপত্তি ঘটে। এছাড়া ঋণ যদি গ্রহণ করা হয় সেখানে ঋণ হিসাবে একটা দায় হিসাব। তারপর আছে যে বকেয়া যত খরচ হিসাব আছে, বকেয়া খরচ, যে খরচগুলো এখনো পরিশোধ করা হয়নি, বকেয়া খরচ, এই যাতে হলে দায় হবে। মালিকানা সত্ত্ব সাধারণত মূলধন এবং উত্তোলন এ দুটোই মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত করা হয়। আয় হিসাব, যেভাবে যত প্রকারের সম্পদ বা নগদ টাকা আয় করা হবে সকলটাই আয় হিসাবের অন্তর্ভুক্ত করা হয়। ব্যয় হিসাব, যেভাবে হোক না কেন যত প্রকার ব্যয় হোক সবই ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত, যেমন ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, অবসর হিসাব, বিজ্ঞাপন খরচ হিসাব, এসব ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই যে আমাদের খতিয়ানের গুরুত্বটা সম্পর্কে একটু আলোচনা করে আসি। খতিয়ানের গুরুত্বটা কি? লেনদেন সমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ান হতে ব্যবসার মোট আয়, মোট সম্পদ, মোট দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। রেয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতে সংগ্রহ করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানের গুরুত্ব ও উপকারিতা প্রকাশের জন্য একটি কথাই প্রচলিত রয়েছে, খতিয়ান হিসাব সকল বইয়ের রাজা। খতিয়ান ও জাবেদা ও খতিয়ানের পার্থক্য। এখন আমরা পূর্ববর্তী অধ্যায় জাবেদা পড়ে আসছি, এখন জাবেদার পরবর্তীতে আমাদের খতিয়ান চলে আসে। তাহলে এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? যেমন জাবেদা ছাড়া খতিয়ান সম্ভব হয় না, এই জন্য জাবেদা হিসাবের প্রাথমিক বই বলা হয় এবং খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। তাহলে জাবেদা ও খতিয়ান হিসাব চক্রের দুটি ধাপ। খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী। জাবেদা বই সংরক্ষণের ঐচ্ছিক বলে হলেও খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক। খতিয়ানের উদ্বৃত্ত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের আর্থিক ফলাফল অবস্থা নিরূপণ সহজ হয়। জাবেদা প্রস্তুতের ব্যবহৃত ছকের মাঝে যথেষ্ট অমিল রয়েছে। জাবেদায় শুধুমাত্র লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করা হয়। অপরদিকে খতিয়ানে প্রতিটি হিসাবের মোট ডেবিট, মোট ক্রেডিটের পার্থক্যকরণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ানের সুষ্ঠু ও নির্ভুলভাবে প্রস্তুতের জন্য জাবেদার সহায়ক বই স্বরূপ কাজ করে। এখন আমরা একটি খতিয়ানের ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা প্রথম আমরা টি ছকের মাধ্যমে তোমাদের খতিয়ানটি দেখানোর চেষ্টা করছি। যেমন আমরা এখানে দুটি লেনদেন রাখছি। যেমন 2011 সালে মার্চ 3 নগদ বিক্রয় 20,000 টাকা এবং মার্চ 10 আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। তাহলে দুটি হিসাবে আমরা নগদ হিসাবে অন্তর্ভুক্ত করছি। আগে আমাদের জানতে হবে যে আসলে এই লেনদেনের মধ্যে কয়টি হিসাব অন্তর্ভুক্ত করা হতে পারে, কয়টি হিসাব অন্তর্ভুক্ত হয়েছে সেটি আমাদের জানা একান্তই প্রয়োজন। আর এই প্রত্যেকটি হিসাবকে আমরা
আলাদা আলাদাভাবে খতিয়ানে অন্তর্ভুক্ত করে থাকি। এই জন্য এখানে আমরা প্রথমে দেখছি নগদ হিসাব আছে, বিক্রয় হিসাব আছে, আসবাবপত্র হিসাব আছে। এই যে তিনটি হিসাব এখানে অবশ্যই আছে। তাহলে আমরা দেখি আমরা আজ নগদান হিসাবে টি ছকের নগদান হিসাবটা নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা দেখো, খতিয়ান আসলে সহজ একটা বিষয় মনে করতে হবে। এটাকে আসলে কঠিন কিছু বলা যাবে না। এটা যদি সহজ করার চেষ্টা করো, মন যদি সহজ করে নিতে পারো, তাহলে খতিয়ান অবশ্যই তোমাদের কাছে সহজ হবে। একটু প্রথমে মনে হবে যেন কঠিন, কিন্তু আসলে নয়। যেমন মনে করো যে আমি আজ নগদান হিসাবটা প্রস্তুত করব, তাহলে আমি টি ছকে প্রথমে আমার দেখো ডেবিট পাস আছে, ক্রেডিট পাস আছে এবং আমার নগদান হিসাবটা আমি লিখে রাখছি। আমাদের টি ছকে 8টি ঘর থাকতে হবে। যেমন তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে দেখছি আমরা জাবেদা পৃষ্ঠা কেন লিখছি, কারণ এর আগেই বলছি জাবেদার পরবর্তী ধাপ খতিয়ান। এই জন্য জাবেদা বইতে যেগুলো লিপিবদ্ধ থাকে সেইগুলোই আমাদের খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়, তাই এটা আমাদের জাবেদা পৃষ্ঠা লিখতে হয়। তো আমরা নগদান হিসাব লিখছি। এখন দেখি নগদ হিসাবটা যদি জাবেদার সময় ডেবিট পাশে বসে, তাহলে আমাদের খতিয়ানও সেটা ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। আবার জাবেদায় যদি নগদান ক্রেডিট পাশে বসে, তাহলে সেই টাকাটা আমাদের খতিয়ানে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। কিন্তু হিসাব সাধারণত আমাদের প্রশ্নে যেটা থাকে সেইটাই লিখতে হয়। যেমন মনে করো যে বিক্রয় হিসাব, তাহলে আমরা এই হিসাবটা আমাদের বিক্রয় হিসাব। এখন এটাকে জাবেদা করি। বিক্রয় যদি কই নগদ টাকা আসে, তাহলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, আমার টাকাটা উঠবে ডেবিট পাশে, কিন্তু লিখব কি বিক্রয় হিসাব। তাই মার্চের 3 তারিখ বিক্রয় হিসাব লিখে আমি ডেবিট পাশে টাকাটা অন্তর্ভুক্ত করেছি। তারপরেরটা দেখি যে আসবাবপত্র হিসাব ও নগদান হিসাব। এখন আসবাবপত্র ক্রয় করা হচ্ছে, তাহলে আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে নগদ টাকা যদি চলে যায়, তাহলে নগদান হিসাব আমাদের ক্রেডিট লিখতে হয়। এই জন্য আসবাবপত্র ডেবিট এবং নগদান ক্রেডিট। তাহলে এই হিসাবটা আমাদের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। তাই নগদ টাকা আমাদের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করছি এবং লিখছি কি প্রশ্নে লেখা আছে আসবাবপত্র হিসাব। আমি সেই আসবাবপত্র হিসাবই লিখলাম এবং টাকাটা ক্রেডিট পাশে লিখলাম। অর্থাৎ আমার জাবেদা করে যে হিসাব করব, সেই হিসাবটা যে পাশে বসবে আমার খতিয়ানেও সেই টাকাটা সেই পাশেই বসবে। এইটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। টাকা যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট পাশে বসবে, টাকা যদি ডেবিট হয় তাহলে ডেবিট পাশে বসবে। তোমাদের আরেকটাভাবে মনে রাখা যেতে পারে, যেমন জাবেদা করার পরে দুটো এন্ট্রি হয়। এই আমাদের দুটো এন্ট্রিকে আমরা যদি ডেবিট পাশের এন্ট্রিটা লিখি, টাকা যদি ডেবিট পাশে থাকে, তাহলে দেখবা আমাদের ক্রেডিট পাশের যে এন্ট্রিটা থাকবে সেই এন্ট্রিটাই আমরা খতিয়ানে লিখতে পারি। অর্থাৎ যখন নগদান বই লিখব, তখন নগদান কথাটি আমাদের আর পুনরায় উচ্চারণ করা প্রয়োজন হয় না, পুনরায় লেখার প্রয়োজন হয় না, কারণ নগদান আমরা উপরে লিখছি। দেখে আমরা বুঝতে পারি যে হিসাবটাই আমাদের নগদ লেনদেনের হিসাব। এই জন্য ওইটি আমাদের আর কোথাও লেখার প্রয়োজন হয় না, তাই তার বিপরীত হিসাবটাই আমাদের লিখতে হয়। এখন উভয় পাশের যখন আমাদের নগদ টাকার লেনদেনগুলো বসানো হয়ে গেছে, তখন আমরা এটিকে ব্যালেন্স শিট করব। ব্যালেন্স কেমন? ক্রেডিট পাশে যে পাশে আমার টাকার পরিমাণ বেশি, আমার সেই পাশটা আগে যোগ করতে হবে। তাহলে দেখছি ডেবিট পাশে টাকা আছে 20,000 টাকা আমাদের হয়েছে। ডেবিট পাশের 20,000 টাকা এটিকে আমি ক্রেডিট পাশে নিয়ে বসাবো। আবার ক্রেডিট পাশে বসানোর পরে কত টাকা কম আছে দেখা যাচ্ছে আমাদের ক্রেডিট পাশে টাকা আছে 15,000 টাকা, আর এদিকে আমাদের যেটা যোগফল হচ্ছে সেটা হচ্ছে 20,000 টাকা। তাহলে আমার কম আছে কত? 5,000 টাকা। এই 5,000 টাকা আমার ব্যালেন্স সিডি হবে। অর্থাৎ ওই মাসের শেষ তারিখ
মার্চ মাস যেহেতু 31-এ, এই জন্য 31 মাসের শেষ তারিখে আমরা এটিকে লিপিবদ্ধ করেছি ব্যালেন্স সিডি হিসেবে 5,000 টাকা। এই যে 5,000 টাকা, এটা আমার পরবর্তী মাসের 1 তারিখে ডেবিট পাশে ব্যালেন্স বিডি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের একটি অঙ্ক সহজেই শেষ। তাহলে আসলে আমাদের খতিয়ান বেশি কঠিন নয়, তবে তোমরা একটু মনোযোগ দিলে খতিয়ান খুব সহজে পারবে। এখন আমরা যদি তোমাদের বলি যে খতিয়ানের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে আমার মনে হয় তোমরা এটা লিখতে পারবে, যেহেতু আমি তোমাদের এটা শিখিয়েছি। এখন জাবেদা খতিয়ানের পার্থক্য ছক আকারে প্রস্তুত যদি করতে বলি, ছক জাবেদা এবং খতিয়ানের ছকটা আমরা যদি প্রস্তুত করতে বলি, তাহলে খতিয়ানের টি ছকের ছকটা তোমরা জানছো, এর পূর্ববর্তী ক্লাসে তোমরা জাবেদা সম্পর্কে জেনেছো, অতএব জাবেদা এবং খতিয়ানের ছকটাও তোমরা প্রস্তুত করতে পারবে। তাহলে আমরা এখন বলি, দেখি কিছু শিখতে পারলাম কিনা সেটা আমরা একটু দেখি। যেমন খতিয়ানকে বলা হয় হিসাবের কি প্রাথমিক বই, না স্থায়ী বই, না পাকা বই, না চিরস্থায়ী বই? তাহলে এই খতিয়ানকে এটাকে পাকা বই বলা হয়। দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কি বলা হয়? আলাদা খতিয়ানকে সাধারণ খতিয়ান, না সংযুক্ত খতিয়ান, না সহকারী খতিয়ান, না মূল খতিয়ান? এটাকে বলা হয় মূল খতিয়ান। তো বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের চলমান জের ছক নিয়ে একটা উদাহরণ নিয়ে চলে আসব এবং পাশাপাশি তোমাদের আরও কিছু অঙ্ক করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আবার দেখা হবে। সবাইকে আমাদের ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন।